আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। মামনি, তোমার পেটে এখানে বেবি আছে? আচ্ছা, ও এখানে আসছে কিভাবে? তুমি কি ওকে খেয়ে ফেলেছো? ওকে একটু আসতে বলো না আমার সাথে খেলা করার জন্য। আমি বাসায় চলে গেলে আবার তুমি খেয়ে পেটে ঢুকিয়ে নিও। ফাহানের কথায় লিয়ানা হেসে কুটি কুটি। নবনী দুই গাল লজ্জায় লাল হয়ে আছে। সামনে বসে আছে ফয়সাল, তানিশা, সীমান্ত, সাফাত। সাফাত জায়গা ছেড়ে উঠে গিয়েছে ছোট ভাই এবং তাদের বউদের সামনে। এমন কথা কি লজ্জার ব্যাপার? তানিশা আর ফয়সাল লজ্জা পেয়ে একে অন্যের দিকে তাকাচ্ছে। ফাহান মাকে বলে, মা, তুমিও কি আমাকেও এভাবে খেয়ে ফেলেছিলে? তুমি খুব খারাপ। সে কি কান্না জুড়ে দিয়েছে? ওকে মা খেয়ে ফেলেছিল তা নিয়ে। নবনী ভ্যাবা চাকা খেয়ে উঠেই যাবে তখন ফাহান আবার ডেকে বলে, মামনি, বেবিকে বের করো, আমি খেলবো। সীমান্ত নবনীর দিকে তাকিয়ে এই নিগুড় পরিস্থিতি উপলব্ধি করার চেষ্টা করছে। এর আগে এমন পরিস্থিতিতে নিজেও পড়েনি। বিছানা ছেড়ে উঠে ফাহানকে কোলে নিল। ফাহান সীমান্তের তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, আমি সব বুঝি। এখন তুমি আমাকে এখান থেকে নিয়ে যাবে, আর কখনো তোমার বেবির সাথে খেলবো না। বাবা শোনো, বেবি খাওয়া যায় না, এটা একটা প্রসেস। বেবিরা মায়েদের পেটে বড় হয়, তুমিও মায়ের পেটে বড় হয়েছো, আমরা সবাই হয়েছি। এরপর তুমি যখন আমাদের কাছে আসার সময় হয়েছে, ডাক্তার মায়ের পেট কেটে তোমাকে বের করেছে বাবা। এই জন্যই তো মায়েরা বেস্ট। কত কষ্ট করে আমাদের জন্য দেখেছো। ফাহান চোখ মুখ মুছে মায়ের দিকে তাকায়, আর একবার নবনীর দিকে তাকায়। সীমান্তের গলা জড়িয়ে ধরে আদো আদো স্বরে গাল ফুলিয়ে নাক টেনে বলে, আমাকে বুঝিয়ে বললেই হতো সীমান্ত বাবা, আমি কি এমন কথা বলতাম? সেটাই তো আমার গুড বয়। তুমি লিয়ানা আপাইয়ের সাথে যাও, বাবা আসছি। লিয়ানা সীমান্তকে নিয়ে বের হয়ে যায়। তখনই বজ্র কণ্ঠে ধমক খায় ফয়সাল। এ যেন অকস্মাৎ আক্রমণ। এই প্রশ্ন যখন আগেও বেশ কয়েকবার করেছে তখন সিম্পলি বুঝিয়ে বলতে পারিসনি। বাচ্চা মানুষ, জানার ইচ্ছা থাকবেই। ভুজুং ভাজুং খেয়ে ফেলে পেটের ভেতর ঢুকিয়ে দেয়, এগুলো কে শিখিয়েছে ওকে? তখনই তানিশা তেতে উঠে বলে উঠল, ভাইয়া আরো জোরে ধমক দিন, পারলে 2-1 ঘা লাগিয়ে দিন। আমার বাচ্চাটাকে ওই রূপসাই নষ্ট করে দিচ্ছে। বেয়াদবটা বাসায় আসলেই আমার মেজাজ খারাপ হয়। সেদিন দেখি ফোনে কি সব অ্যাডাল্ট ভিডিও দেখাচ্ছে। আরও একটা ঘটনা। ফয়সাল বলতে দিল না, মুখ চেপে ধরল তানিশার। নবনী ও ভ্রুকুচকে তাকালো। সীমান্ত ঘটনার আজ বুঝতে পেরে সরু চোখে ইশারায় দিয়ে না বলছে। হয়তো রূপসা এমন কিছু বলেছে যা নবনীর সামনে আদতেও বলা ঠিক হবে না। ঠিক তখনই ফাহান আবার দৌড়ে এসে সীমান্তের সামনে দাঁড়িয়ে বলে, সীমান্ত বাবা, আমি তোমার মেয়েকে বিয়ে করব। রূপসা ফুপি বলেছে তোমার আর ফুপির মেয়ের জামাই বানাবে আমাকে। ফয়সাল শুকনো ঢোক গিলছে। সীমান্ত দাঁত খিচে নেত্রপল্লব বুঝে ফেলেছে। রাগটা কার উপর দেখাবে? অপরাধ তো এখন বড়দের নয়, এই বাচ্চারও নয়। একটার পর একটা নতুন মোড়। ইচ্ছে করছে এই রূপসাকে শেষ করে দিতে। আবার রক্ত টকবক করছে। এত কিছু করলো, এত অপরাধ রাখলো, তার দ্বারা এই একটা অপরাধ কেন হলো না? অকস্মাৎ নিজেকে শান্ত করলো। গত রাতে অর্ধাঙ্গীকে দেওয়া কথা রাখতে সে অটল। নিজেদের মধ্যে কিছুটা একান্ত সময় গত রাতে কাটালেও নবনী এখনো পুরোপুরি প্রস্তুত নয়। সে সময় চেয়েছে সীমান্তকে আর একবার বিশ্বাস করার। সেখানে এত বড় ধাক্কা কোনো মেয়েই স্বামীর সাথে জড়ানো পরনারী সহ্য করতে পারে না। আর নবনী তো একচটা জেদি দুঃসাহসী রমণী। রাগ, দম্ভ, সাহসিকতা, গাম্ভীর্য সবকিছুর পরিবিন্যাস হলেও ছোট্ট নরম মনটাতে আঘাত করতে পারবে না সীমান্ত। নিজেকে আশ্বস্ত করে প্রশ্ন ছুড়ল, রূপসার না বিয়ে হয়েছে? ফাহান এসব কি বলছে? ফয়সাল কিছুটা কম্পিত গলায় জানালো, গত মাসে ডিভোর্স হয়েছে।
এসব কথা যেন আর না শুনি। ফাহান ছোট মানুষ, ওকে তো আর কিছু বলতে পারবো না। সেকেন্ড টাইম এসব কথা শুনলে একটু থেমে পুনরায় করা স্বর ছাড়ল। অনেক কষ্টে সব ক্রোধ সংযত করছি। কথার মাঝেই নবনী পেরিয়ে গিয়েছে। স্পষ্ট বুঝতে পেরেছে রূপসা মেয়েটার সাথে কোনোভাবে মানুষটা কানেক্টেড। এদের মাঝে নিজেকে আগাছা মনে হচ্ছে। রূপসা সীমান্তের মেয়ে নিয়েও কল্পনা করে নিয়েছে। একথা ভেবেই নবনীর বুকের ভিতরটা মরুর মতো খা খা করে উঠল। কেন এতটুকু পরিমাণ স্বস্তি তার জীবনে নেই? আর পারছে না লড়াই করে। লিয়ানার পাশের কামরায় তার অবস্থান ছিল এতদিন। কোনো এক অদৃশ্য বাধা গতকাল রাতেও এসেছিল দুজনের মাঝে। সীমান্ত চাওয়ার সত্ত্বেও নবনী বেরিয়ে আসে সীমান্তের কামরা থেকে। সময় চেয়েছে সীমান্তের কাছে। লুকোনো একটার পর একটা সত্য জানতে জানতে সে ক্লান্ত, পরিশ্রান্ত। নিজেকে নিয়ে আর ভাবতে ইচ্ছে করছে না। এসির পাওয়ার 18-তে করে দিল। শরীর দিয়ে ঘাম ঝরছে। মাথা যেভাবে ঘুরছে মনে হচ্ছে প্রেশার ফল করবে যে কোনো মুহূর্তেই। গায়ে কমফোর্টার টেনে শুয়ে পড়ল। জোরে জোরে দম ফেলছে। মনে হচ্ছে ভেতরের উপচে পড়া অশ্রু বেরিয়ে আসার জন্য তোড়জোড় লাগিয়ে দিয়েছে। পরিশেষে আর না পেরে ফুপিয়ে কেঁদে উঠল বালিশে মুখ গুজে। কোনো অভিমান নেই, কোনো অভিযোগ নেই। হারিয়ে যাক সবাই, কাউকে চাই না তার। মোটা মোটা অশ্রু ঝরছে ডাগর ডাগর আঁখি থেকে। এটা তো কাম্য ছিল না। দরজার বাইরে নিশ্চল হয়ে দেওয়ালে হেলান দিয়ে এক ধ্যানে মাথা নত করে দাঁড়িয়ে আছে সীমান্ত। ভেতর থেকে স্পষ্ট ক্রন্দন শোনা যাচ্ছে। দোরের ওপারে প্রিয়দর্শিনীর কামরায় প্রবেশের সাহসটুকু আজ পাচ্ছে না। তারই করা অপকর্মের দোষে কাঁদছে প্রেয়সী, কাছে অনাগত সন্তান। বিশ্বাস করতে পারছে না বুঝি নিজের পুরুষকে। পারবে কি করে? এই এক মানব যত রূপে হাজির হয়েছে তার সামনে, কোনোটা মেকি কোনোটা স্বচ্ছতা বোঝার জন্য তো কয়েকটা শব্দকোষ, এনসাইক্লোপিডিয়া বা রিসার্চ পেপার মুখস্থ করতে হবে। হিউম্যান ক্যারেক্টার সবচেয়ে বেশি রহস্যময়। তার মধ্যে সীমান্ত স্বয়ং দাবি করে সে একজন সাসপেন্সিয়াল ইন্ডিভিজুয়াল। মেঝেতে তাকিয়ে পায়ের বৃদ্ধাঙ্গুলির নখ দিয়ে আঁচড় কাটছে টাইলসে। টুপটুপ করে চোখ বেয়ে পানি পড়ছে। ভিজে আছে আঁখি পল্লব। পাপড়িগুলো বেয়ে টুপ করে এক ফোঁটা পানি পড়ছে মেঝেতে। আর সেই জায়গাটা ভিজে উঠছে। চিকচিক করছে মেঝেতে পড়া জলটুকু। নত শিরে এভাবে কখনো ক্রন্দনরত মধ্যবয়সী 32 বছরের যুবককে কেউ দেখেছে বলে জানা যায়নি, যার হাতের পেশি ফুলে উঠে তলোয়ারের উদ্দেশ্যে। বাহু সংকুচিত হতো ভারী আগ্নেয় অস্ত্র চালাতে। আজ সেই মানুষটার বুক কাঁপছে। অস্ত্র ঝরছে প্রিয় নন্দিনীর বুক ফাটা আর্তনাদে। এত অল্প ব্যথা সে সইতে পারছে না। এ যেন অবিশ্বাস্য ব্যাপার। সীমান্ত কায়সার কাছে বন্ধ হওয়া নেত্র ধপ করে খুলে গেল। এখনো পাপড়ি বেয়ে পানিগুলো চুকচুক করে ঝরে যাচ্ছে। গালে নরম হাতের আভাস পেল। তুলতুলে হাতে মুছে দিল নেত্র বেয়ে পড়া শেষ অশ্রুটুকু। সামনে অর্ধাঙ্গীকে দেখে ঠোঁট কামড়ে কান্না আটকাতে ব্যস্ত পুরুষ। এদিক সেদিক তাকাচ্ছে, বেশ নজর লুকাতে পারে। কাঁদছেন কেন? আপনার চোখে পানি মানায় না। সব সময় চোখের কোণে ওই ধারওয়ালা চাহনি, ঠোঁটের কোণে হাসি আর মাথায় তীক্ষ্ণ বুদ্ধি আপনার সৌন্দর্য। আমার দিকে তাকান। নজর লুকিয়ে অন্যদিকে মুখ করে আছে এখনো। নবনী পুনরায় বলল, আপনাকে নাগাল পাচ্ছি না, একটু নিচু হন। সীমান্ত মাথা নোয়াতেই নবনী কপালে অধর ছুঁয়ে বলে, আমি আপনাকে বিশ্বাস করি, আমার সুপারম্যানকে বিশ্বাস করি। ভেজা পাপড়ি স্বয়ং দুহাতে মুছে টোল পড়া গালে ভুবন ভোলানো হাসি দিল। সীমান্তের এই হাসি আজ প্রথম দেখল নবনীতে। চোখ চকচক করে উঠল, মুখ দিয়ে বের হয়েই গেল, মাশাআল্লাহ, আপনি এত সুন্দর করে হাসতে পারেন। আমাদের সন্তান যেন আপনার এই গুণটা পায়। আমার একান্ত চাওয়া স্রষ্টার নিকট। খুশির ঝলক তার চোখে মুখে। এই প্রথম কোনো গুণের জন্য প্রশংসা পেল বোধ হয়। প্রেয়সী চাইছে তাদের অনাগত প্রাণ যেন তার এই বিশেষ গুণটি অর্জন করে। এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? ডাইনিং টেবিল পর্যন্ত এসেছিল বাকি সদস্যরাও।
রুম থেকে ছুটে বেরিয়েছিল নবনীর রুমের উদ্দেশ্যে। সকলের একটু ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল আবার কি ঘটেছে দেখতে। এরপর আর সামনে আগানোর সাহস করেনি। এখন এই কপত কপতির খুনসুটি ভালোবাসা দেখে যে যার যার কাজে মনোযোগ দিল। এই সুন্দর দৃশ্যটুকু সকলের হৃদয়কে প্রশান্ত করে দিল। সানজিদা শাড়ির আঁচলে চোখ মুছল। ছেলে মেয়ে দুটো নিজেদের ভুল বোঝাবুঝি শেষ করুক, নতুন সদস্যদের জন্য হলেও ভালো থাকুক দুজন। ফোন রিসিভ হলো। বস, শি ইজ কামিং। Let her come, my dear Paul. I'll take care of her very nicely. Might be dangerous for madam. গমগমে গলার আওয়াজটা প্রতিধ্বনির মতো শোনাচ্ছে কানে। পাপ ছেড়েছে পাপীকে নয়, ঠোঁটের কোণে চোখাচোখি হাসি। ঘাটটা দুপাশে একবার ডানে একবার বামে কাত করে নাড়ালো। হাতের 5টা আঙ্গুলের আড়ামোড়া ভাঙলো। তীক্ষ্ণ হেসে ভোকাল কর্ড কাঁপিয়ে ফোনে জানালো। Impressive, very impressive. Am here to save her. It's time to invite my friends King Cobra. Now rest use wait. ওকে বলে দাও ওর ফাদারের ডাক পড়েছে। ওকে স্যার। জলপাই রঙা কাতারে ফুটে উঠেছে চেহারার সবটুকু মায়া। একবিংশ পেরিয়ে দাবিংশততম বছরে পদার্পণ করল কায়সার কাননের রাজকন্যা। বাবা মায়ের আদুরে তনয়া, দাদা দাদির চোখের মণি, একমাত্র চাচার মায়াময়ী মা লিয়ানা সাফাত কায়সারের বিয়ে প্রসন্ন আলোচনা। ছেলেপক্ষ এসেছে মেয়ে দেখতে। মনের মতো সাজালো নবনী আজ লিয়ানাকে। বয়সে নবনী ছোট, কিন্তু মেয়েটা এত সম্মান দিয়ে কখনো রানীমা ডাকে শুনতেই প্রাণ জুড়িয়ে যায়। হয়েছে তোমার মণিমা, আর কত সাজাবে? দেখো তো আয়নায়, মাশাআল্লাহ, আমাদের জামাই ছাড়া কারোর নজর যেন না লাগে। ছাড়ো তো, তুমি আর তোমার কথা। আচ্ছা, আজ তুমিও একটু সাজো, চাচ্চু খুশি হবে। নবনীর মুখটা মলিন হলো। লিয়ানাকে সাজিয়ে নীরবে নিজেও কামরায় চলে আসলো। কতদিন সাজে না। বছর কয়েক আগেও সাজগোজ ছিল প্রিয় কাজ। বয়স তো বেশি না, কিন্তু সাজ হারিয়ে গেল। কম তো ঝড় ঝাপটা যায়নি তার উপর দিয়ে। চাইবা মেঝেতে নিয়ে যাবে, নবনী লোকজনের সামনে এখন কম যায়। আলমারির দ্বিতীয় থেকে একটা হালকা গোলাপি সুতির শাড়ি বের করলো। হাতের কাজের পার। শাড়িটা মা সুমনা দিয়েছিল গত বছর। কোনোই পর্যন্ত ব্লাউজ পরে শাড়িটা গায়ে জড়ালো। হাতের 5 আঙ্গুল নাড়াচাড়া করে শৈল্পিক ধাঁচে কুচিগুলো গলিয়ে নিল পেটিকোটের ভেতর। নিচু হয়ে কুচি ঠিক করার চেষ্টা করেও পারল না। কোনো মতে আঁচলটা উঠিয়ে সেট করে নিল। ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে একটা পার্ল এর মালা পরল। 2 কানে টপ গুজে দিল। ঘাড় পর্যন্ত চুলগুলোতে ছুটি করে নিল রাবার ব্যান্ড দিয়ে। কিছুদিন আগে লিয়ানা শখ করে বাসায় চুলে রেড ওয়াইন কালার লাগিয়ে দিয়েছে। চোখে চিকন করে আইলাইনার দিল। ঠোঁটের হালকা লিপ টিন্ট দিয়ে আরশিতে নিজেকে দেখল। পরিপূর্ণ লাগছে। দরজায় টোকা পড়লে ভেতর থেকে অনুমতি পেল আসার। দরজার নব ঘুরিয়ে প্রবেশ করলো পরিচিত মানুষ। একবার চোখে চোখ রেখে সোজা এগিয়ে এলো। বসে পড়ল নবনীর গায়ের গোড়ায়। নবনী কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে উপলব্ধি করার চেষ্টা করলো কি হচ্ছে এখানে। একটা একটা করে প্রতিটি কুচি ধরে সোজা করে গুছিয়ে নিল। ড্রেসিং টেবিলের উপর থেকে সেফটিপিন নিয়ে কুচির মাঝ বরাবর গেঁথে দিল। পকেট থেকে রজনীগন্ধার মালাটা বের করে ডান হাতে পরিয়ে দিল। পুনরায় ড্রেসিং টেবিলের কয়েকটা ড্রয়ার খুলে কি যেন খুঁজে বেড়াচ্ছে। পিঠ সোজা করে উঠে আলমারির ড্রয়ারে হাত দিয়ে পেয়ে গেল কাঙ্ক্ষিত জিনিস। অর্নামেন্টস বক্সের ঢাকটা খুলে বের করলো বিয়ের রাতে উপহার দেওয়া সেই মোটা চূড়, যার মধ্যে ইংরেজি অক্ষরে ছোট্ট করে লেখা রানী সাহেবা। বাম হাতে পরিয়ে দিয়ে সন্তোষজনক হাসি দিয়ে বলে, নাও পারফেক্ট, লুকিং লাইক মাই কুইন, মাদার অফ মাই প্রিন্সেস। নবনী বিস্মিত হয়ে প্রশ্ন ছুড়ল, হোয়াই নট প্রিন্স? আল্লাহ যা দেয় তাতেই আমি খুশি। প্রিন্স হলে আমি আতঙ্কে থাকবো যদি আমার ছায়া পড়ে। প্রিন্স হলে আমি খুব খুশি হব। আমি চাই বাবার আদর্শে বড় হবে। খুন রক্তপাত ছাড়া আপনার প্রতিটি গুণেই প্রশংসার দাবিদার।
ঠোঁটের কোণায় মিষ্টি হাসি দিয়ে বেরিয়ে যাওয়ার জন্যে দরজা পর্যন্ত এগিয়ে গিয়ে আবার ফিরে এলো। কর্ণকুহরে অদ্ভুত শোনালো সীমান্ত কায়সারের এই স্বর। এই রানী সাহেবা, আপনাকে আজ বেশ সুন্দর লাগছে। নতুন প্রেমে পড়েছেন? দুই অধর আলগা হয়ে হাঁ সদৃশ মুখ করে আছে নবনী। এই আপনি? চুপ চুপ, আমি প্রেমে পড়েছি। আর হ্যাঁ, বাইরে বেরোনোর কোনো প্রয়োজন নেই। এই বাড়ির মেয়ে বউগুলো ভাবনার চেয়েও বেশি মায়াবতী, তাই লোকের নজরে পড়তে দেরি নেই। দরজা আটকে চুপ করে বসে থাকবেন। সঙ্গীহীন মনে হলে মেসেজ বাটনে গিয়ে COME এই 4টা লেটার লিখলেই ছুটে আসবো। অলরাইট? উত্তরের অপেক্ষা না করে বেরিয়ে গেল মানুষটি। নবনী মনে মনে আওড়ালো। COME মানে? না হেসে পারল না। পাশাপাশি বসে আছে মিসকাত এবং লিয়ানা। আলাদা রুমে কথা বলতে দিয়েছে দুজনকে। ভাবনার চেয়ে বেশি ভদ্র যদি কোনো টার্ম থাকে তাহলে এই ছেলেকেই দেওয়া যায়। তার প্রতিটি কাজে অত্যন্ত উচ্চমানের ভদ্রতা পরিলক্ষিত। কিছুটা তিতি বিরক্ত হয়ে লিয়ানাই প্রশ্ন করল। আপনি কি কথা কম বলেন? চোখ তুলে লিয়ানার দিকে তাকিয়ে শরবতের গ্লাসটা এক পাশে টেবিলে রাখলো। লিয়ানার বেডরুমের ব্যালকনিতে বসেছে দুজন। গলা ভিজিয়ে নিয়ে উত্তর দিল। কথা খুব একটা বেশিও বলি না, আবার কমও বলি না, যতটুকু প্রয়োজন বলি। অনেকক্ষণ হলো কথা বলছেন না, তাই জিজ্ঞেস করলাম। সরি, কিছু মনে করবেন না। তাহলে কি লজ্জা পাচ্ছেন? মিশকাত মুচকি হাসলো। লিয়ানা খুব ভালো করে পরখ করলো ছেলেটাকে। সাদা একটা ফর্মাল শার্ট, কালো ফর্মাল প্যান্ট। প্যান্টের বেল্টে এখনো অফিসের ID কার্ডটা ঝুলছে। ভালো করে তাকিয়ে দেখলো ছেলেটা লজ্জা পাচ্ছে। অফিস থেকে সরাসরি এখানে এসেছে দেখেই বুঝে নিল। একদিন ছুটি নিলেও তো পারতো। প্রশ্ন করা যাক ভেবে প্রশ্ন করলো। আজকের দিনটা ছুটি নিলেও পারতেন। আমি নিজের জায়গা থেকে সব দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করি, হোক সেটা অফিস কিংবা বাসা। সমস্যা নেই, আমি ঠিক আছি। দুজনের মধ্যে কথা শেষ করে ড্রয়িং রুমে এসে বসলো। কথাবার্তার এক পর্যায়ে মিসকাতের চাচা জানায় তাদের মেয়ে পছন্দ হয়েছে। সামনে সোফায় বসে থাকা গম্ভীর মানুষটাকে মিসকাত শুরু থেকেই পর্যবেক্ষণ করে আসছে। লিয়ানার মামা মিসকাতকে প্রশ্ন করলো। তোমার বাবা মা কোথায়? মিশকাত চুপচাপ বসে আছে ভদ্র ছেলের মতো। মিশকাতের চাচা উত্তর দিল। ভাইজান বাইরে আছেন, অসুস্থ, ট্রিটমেন্ট চলছে ওইখানে। উনি কি দেশের বাইরে একা? ওর মা কোথায়? নেই, আমার বোন আছে ওনার সাথে। উনি কিভাবে মারা গেলেন? ওর জন্মের সময় মারা গিয়েছে। সাফাত প্রচন্ড বিরক্ত হয়ে জাইমার দিকে তাকালো। জাইমা ভাইকে দমানোর জন্য বলল। ভাইয়া এখন এসব থাক, পরে শুনবো। সীমান্ত এবার প্রশ্ন ছুড়ল। কোন পোস্টে আছো? জব এক্সপিরিয়েন্স কত বছর? সীমান্ত কায়সার জনপ্রিয় মুখ, ওনাকে অনেকেই চেনে। চাচ্চু কি হিসেবে এই বাড়িতে মেয়ে দেখতে নিয়ে এসেছে, প্রশ্নবিদ্ধ হওয়া খুব স্বাভাবিক। কিছুক্ষণ চুপ থেকে লিয়ানার দিকে চোখ যেতেই বুঝলো পাত্রীও একই উত্তর জানতে চাচ্ছে। একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে আছি, এক্সপিরিয়েন্স 1 বছর। স্যালারি তো কম, তোমার দুজন মানিয়ে নিতে পারবে? মিসকাতের মাথা নত ছিল, এমন প্রশ্ন আশা করেনি। সচরাচর প্রশ্ন করে আমার মেয়েকে এই স্যালারিতে কিভাবে ভালো রাখবে, আর এখানে প্রশ্ন করলো দুজন মানিয়ে নিতে পারবে। এত সুন্দর প্রশ্ন। মিসকাতের চাচা সজীব সাহেব বললেন। ভাই সাহেব, মিশকাতের জন্য বিয়ের পাত্রী খুঁজছিলাম। আমি তো দেশে কম থাকি ভাইজান, ও অসুস্থ। ও দেশের বাইরে সেটেল হতো, কিন্তু ভাইজানের কড়া নির্দেশে ও যেন দেশে সেটেল হয়। ভাইজানের কিছু হলে ওকে বাইরে গিয়ে দেখবে। এখানে আসার আগে আমাকে বাধা দিয়েছিল, এত বড় ঘরের মেয়ে বিয়ে করবে না। আমি তবুও জোর করে বললাম, দেখলেই তো আর বিয়ে হবে না, এর জন্যই আসা। লিয়ানা সম্পর্কে ভালো শুনেছি, আমাদের মিশকাতকে গুছিয়ে নিতে পারবে নিজের মতো। আপনারা না করিয়ে দিতে পারেন। এমনিতে লিয়ানা আমাকে দেখে মনে হচ্ছে ও হয়তো অ্যাডজাস্ট করতে পারবে না আমাদের সাথে। ওর জীবনধারা আমাদের চেয়ে ভিন্ন। একমাত্র মেয়ে আপনাদের। আপনার পরিবার আর কে কে আছে? আমি, আমার মা এবং স্ত্রী
ওনারা বিয়ের আয়োজন হলে এসে মেয়ে দেখবে জানিয়েছে। সাফাত এতক্ষণ সব মনোযোগ দিয়ে শুনল, আচমকা কাউকে কিছু জিজ্ঞেস না করে মত দিয়ে বসলো। আমি রাজি। লিয়াম্মা, তুমি কি রাজি? কিছু একটা ভাবলো লিয়ানা, বাবা যেহেতু রাজি নিশ্চয়ই ভালো হবে। একটু আগে নিজেদের মধ্যে কথা বলার সময় মনে হলো ছেলে ভদ্র, একবারও চোখে চোখ রেখে কথা বলেনি। লিয়ানা মাথা নেড়ে সম্মতি দিয়ে বলল, পাপা তোমার যা ভালো বোঝো। মেহবুব, কায়সার, লিয়ার মামা সাইফুল এবং সীমান্ত প্রত্যেকে চমকে গেল, কিছু বাছবিচার না করেই রাজি। জাইমা স্বামীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে ঘটনার আকস্মিকতা কিছু বুঝল না। সাইফুল ক্ষেপে গিয়ে বলে উঠল, সাফাত ভাই, এই ছেলে মাসের টাকা তো আমাদের মেয়ের হাত খরচও হবে না, এর মধ্যে থাকে একটা ভাড়া ফ্ল্যাটে, খাওয়া হবে কি? সীমান্ত একটু বিরক্ত হয়ে উত্তর দিল, শুনলেন না? জায়গা আছে, পরে বাড়ি করবে আর কি। সময় কি চলে যাচ্ছে? ওরা যা খাবে তাই খাওয়াবো। এটা কেমন প্রশ্ন, কি খাওয়াবো? প্রচন্ড অপমানে সজীব সাহেব দাঁড়িয়ে গেল। মিসকাত হাত ধরল চাচার। সীমান্ত মিসকাতের দিকে তাকিয়ে লক্ষ্য করলো ছেলে চাচাকে ইশারা করছে শান্ত হতে। এর মধ্যে সাফাত রুড়ো গলায় বলে উঠল, আমার মেয়ে সব পরিস্থিতিতে নিজেকে সামলাতে জানে। 17 বছর আগে যদি বাবা এমন সাধারণ একজন মানুষকে ঘরের জামাই করত, হয়তো এমন দিন আসতো না। আমার মেয়ের জামাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র না হলেও খবর নিয়ে জেনেছি ছেলে ভালো। আংটি বদল হোক সজীব সাহেব, মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো আমাদের মতো বছরের পর বছর নিজেদের মধ্যে রাগ দূরত্ব পুষে রাখতে পারে না। দিন শেষে মেয়ে আমার স্বামীর বুকেই ঘুমাবে। আমি চাই না নবনীর বাবার মতো আমিও চিন্তায় থাকি কখন আমার মেয়ের জামাইয়ের আচরণে পরিবর্তন আসবে। সীমান্ত ভাইয়ের সিদ্ধান্তে কথায় স্তম্ভিত হলো, তবুও ঈষৎ হেসে ভাইকে সম্মতি দিল ইশারায়। টাকাই সব না, সত্যিই তো বলেছে। নবনীর বাবা তো চিন্তায় থাকে মেয়েকে নিয়ে। মেহবুব কায়সারও মাথা নেড়ে সম্মতি দিল। আংটি বদল হলো খুব সাধারণভাবে। সাদামাটা সোনার রিং পরিয়েছে লিয়ানাকে। বাগদানের মাধ্যমে কিছুটা জুড়ে গেল সম্পর্কে। নবনীকে রাজিয়ে ভেতর থেকে সামনে এনেছে। নবনীর সামনে আসতেই সজীব সাহেব এবং মিসকাত সেদিকে চোখ দিল। সাফাত তখন পরিচয় করিয়ে দিল, আমাদের ছোট বউ লিয়ানার চাচি। সজীব সাহেব ও মিসকাত দাঁড়িয়ে সালাম দিলেন। অনেক দোয়া করছি আপনারা ভালো থাকবেন। মিসকাত একটু এগিয়ে এসে সাফাত এবং মেহবুব কায়সারকে সালাম করলো। সীমান্ত পিছিয়ে গেল। বুকে আসো, আমি সালাম করা পছন্দ করি না। মিসকাত জড়িয়ে ধরল সীমান্তকে। নবনী ভালো করে লক্ষ্য করে দেখল ছেলেটার চেহারায় মায়া আছে। অত্যাধিক লম্বা না, মাঝামাঝি গড়নের একটি ভদ্র নম্র ছেলে। 173 সেন্টিমিটার উচ্চতা হবে, চোখে রিমের চশমা। এত সাদামাটা ছেলের সাথে লিয়ানার বিয়ে হবে ভেবেই মনে একটা প্রশান্তি লাগছে। সরি ম্যাডাম, উই কান্ট ডু ইট, ইউ ড্যাম, আই উইল কিল ইউ। হুঙ্কারে পুরো কামরার প্রতিটি দেয়াল মুহ্যমান। রুমে উপস্থিত প্রতিটি প্রাণীর দেহ কম্পিত। অল্পের জন্য মিস হয়ে গেল মেয়েগুলো। বাংলাদেশের ভাড়াটে গুন্ডাগুলো পুরোপুরি অকেজো, একটা কাজও ঠিক মতো পারে না। কি এমন কাজ দিয়েছিল দুটো মেয়েকে তুলে আনতে? এই দুইটাকে বন্দি করতে পারলেই ফর্মুলা উদ্ধার হতো। কেয়ারের পর ফর্মুলা শুধু সীমান্ত কায়সারের কাছে সংরক্ষিত আছে। পুলিশও খুঁজে পেল না সীমান্তের বাসায়। সীমান্তের ভাষ্য অনুযায়ী ফর্মুলা সেদিন হেলিকপ্টারে ছিল। হেলিকপ্টার ক্রাশ করেছে ঠিকই, কিন্তু সেটা হ্যালিপ্যাডে ল্যান্ড করার কয়েক সেকেন্ড আগে। ততক্ষণে সীমান্ত কেয়ার ছাপ দিয়েছে। এরপর সীমান্তের মনে নেই কিছু। সেখানেই সে আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। ফর্মুলা হেলিকপ্টারে ছিল, পরে তো শুনতে পেল হ্যালিপ্যাডে ল্যান্ড করেনি, ছিটকে গিয়েছে। পাইলটের স্পট ডেথ হয়েছে। मिस्टर हुआंग चैंग, मुझे कुछ समझा मैं नहीं आता ही ये लड़की हर बार बस कैसे जाता है। आप लोगों की गलती से मैं कहा था वो के और धोखा देगी, लेकिन आपने तो अपनी बहन की बातों में आकर मुझे ही धोखा दिया। चुप जाइए, ऐसे बात करती ये जैसे आप बहुत सस्ता आदमी, फैशन सुपरकार फ्रेंच सिटीजन
बना कया हमें मालूम नहीं हो ये बात जो आप सच में एक इंडियन हो। चेहरा में क्या थोड़ी सी फॉरेनर लगती है और इस बात को अच्छे से इस्तेमाल किया धोखेबाजी में तो आपको ऑस्कर मिलेगी। नौलाए काही का चुप रही हो, एक बार मुंह खोला तो देख लो ना मेरी असलियत। मेरी बहन तो बेवकूफ था जो के आर के लिए जूलियट बन कर फिरे और अपनी जान भी गवा चुकी। मेरी एक लोती बहन था मेरी मालविका। फिर छोड़िए जो हुआ उसके लिए दुख करने का क्या फायदा। नाउ आई नीड द फॉर्मूला एंड दोस टू गर्ल আর এক বাত কায়া নাম হো তোমারা। ম্যাডাম যাক না ম্যাডাম, হালকা দেখছি। ওই লোকও শপিং করতে আসছিল মনে হয় মার্কেটে। মেনকা মাথা নেড়ে চিন্তিত ভঙ্গিতে নতুন প্ল্যান করতে ব্যস্ত। এই ফর্মুলার লোভে সুদূর ইন্ডিয়ার মুম্বাই থেকে ছুটে এসেছে। যে কোনো মূল্যে লাগবেই এই ফর্মুলা। কিছুক্ষণ আগে ঘটে যাওয়ার ঘটনার কথা ভাবতেই গা শিউরে উঠছে লিয়ানার। এখনো নিস্তব্ধ হয়ে বসে আছে মেয়েটা। নবনীর ডান হাত ধরে বাম হাতে স্যালাইন। অতিরিক্ত ভয় পেয়ে প্রেশার ফল করছে নবনীর। রুম ছুঁড়ে পায়চারি করছে চিন্তিত সীমান্ত। কিছুটা থেমে মেহবুব কায়সারকে সম্বোধন করে বলে, আব্বা দেখলেন তো কি হলো? আমি বলেছিলাম এই সাধারণ জীবনটা আমার জন্য নয়। তুমি চুপ থাকো, এটা একটা অ্যাক্সিডেন্ট। আর নবমা এমনিতেই অ্যাক্সিডেন্টের প্রেশারে রাতেও ঠিক করে খায়নি, তাই এমন হয়েছে। অতীত লিয়ানা এবং নবনীর ইয়ার ফাইনাল এক্সাম শুরু। আকাশে মেঘ কালো করেছে। সকালে বাড়ির গাড়ি ভার্সিটি দিয়ে গিয়েছে। একাডেমিক ভবনের বারান্দায় দাঁড়িয়ে স্টুডেন্টরা সবাই বৃষ্টি বিলাস করছে। কেউ প্রেমিকার সাথে গল্পে মাতোয়ারা তো কেউ বা বন্ধুদের সাথে আড্ডায়। ডিপার্টমেন্ট আলাদা হলেও লিয়ানা পরীক্ষা শেষে চাচিকে নিতে এসেছে। এসেই আটকে গিয়েছে মুষলধারে বর্ষার জন্য। মণিমা, এই বৃষ্টিতে তো বের হওয়া যাবে না, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, কি বলো? নবনী সম্মতি সূচক মাথা নাড়ল। কিছু সময়ের মধ্যে পরিবেশ স্বাভাবিক হয়। নবনী এবং লিয়ানা গাড়ির কাছে এগিয়ে আসতেই চোখে পড়ে রাস্তার পাশে ফুচকার গাড়ি। বৃষ্টির ভয়ে গটিয়ে নেওয়া ফুচকার ভ্যানটা আবার সাজাচ্ছে ফুচকাওয়ালা। চেয়ার টোলগুলো বসিয়ে দিল। নবনীর ঠোঁটের কোণে প্রলুব্ধ হাসি বলে দিচ্ছে তার ইচ্ছে। লিয়ানার হাত ধরে এগিয়ে নিয়ে গেল ভ্যানের কাছে। মামার ঝটপট 2 প্লেট ফুচকা দেন। লিয়ানা খুশি হলেও মুখটা চুপসে বলে, চুপ করো তো লিয়ামণি, তোমার চাচুর কথা শুনতে হবে না। আমার আর বেবির এখন খেতে মন চেয়েছে, আর তুমি কি তোমার ভাই বোনের মনের ইচ্ছে পূরণ করবে না? লিয়ানা হেসে মাথা নেড়ে ফুচকার প্লেট নিল। দুজন মিলে তৃপ্তি করে ফুচকা খেলো। ফুচকা খেয়ে গাড়িতে চেপে বসলো। এই বাংলাদেশ আর জ্যামের পিছু ছাড়বে না। নবনী গাড়িতে বসে বোর হচ্ছে। এর মধ্যে প্ল্যান কষে ফেললো একটু শপিং মলে যাওয়া দরকার। যেই ভাবা সেই কাজ। লিয়ানাকে জানাতেই গাড়ি এসে দাঁড়ালো পুলিশ প্লাজার সামনে। শপিং মল ঘুরে ঘুরে কয়েকটা ড্রেস নিল লিয়ানা এবং নবনী। স্কেলেটরের উপর কথা বলতে বলতে 3 তলায় উঠছিল দুজন। উপর থেকে হঠাৎ করে এত দ্রুত গতিতে একজন তেড়ে আসলো নবনীর দিকে। নবনী তাল সামলাতে না পেরে পেছন দিকে হেলে পড়ে যেতে নেয়। তখনই শক্ত হাত দিয়ে কেউ একজন রুখে নেয় নবনীকে। আরেকটু হলে হয়তো আজ নব অতিথি এবং নবনী কারো দুনিয়াতে অস্তিত্ব থাকতো না। লিয়ানা চাচিকে আঁকড়ে ধরে নেয়। এরপর দ্রুত গাড়িতে উঠতে যায়। তখনই পেছন থেকে একটা বাইক এসে কয়েকটা ছেলে ধাক্কা দেয় গাড়িকে। ড্রাইভারের সাথে হাতাহাতিও হয়। ভিড়ের মধ্যে নবনী ও লিয়ানার গায়ে আপত্তিকরভাবে হাত দেয় ছেলেগুলো। অকস্মাৎ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। পুরো ঘটনা শুনে বাড়ির সবাই সিদ্ধান্ত নিল এক্সামের দিনগুলোতে সীমান্ত অফিস যাওয়ার সময় ওদের দিয়ে আসবে। এক্সাম শেষে নিয়ে আসবে। ফোরকানের থাপ্পড় খেয়ে গাল ধরে দাঁড়িয়ে আছে দলের ছেলেগুলো। শীতল ঘরের দরজা খুলে গেল। সাথে ঘরের প্রতিটি প্রাণী সোজা হয়ে দাঁড়িয়ে গেল। ফোরকান এগিয়ে এসে স্যালুট জানালো। আসসালামু আলাইকুম চিফ। वालेकुम अस्सलाम। कम क्यों नहीं किया ठीक से?
मुझे क्यों जाना पड़ा? तुम्हारी गलती की क्या सजा दूँ? तुम बता दो फुरकान। चिप, हमने दोनों ही मैडम को हिफाजत के लिए आसपास ही था, लेकिन उस आदमी कहा सो आई हम समझ ही नहीं पाई। हमें इस बार के लिए माफ कर दीजिए, अगली बार ऐसा गलती नहीं होगी। পাশ থেকে চেয়ার টেনে পায়ের উপর পা তুলে বসলো সুদর্শন পুরুষ। দুই আঙ্গুলে কপাল ঘষে কিছু একটা প্ল্যান করতে ব্যস্ত। শীতল ঘরের তোরণ দুয়ার খুলে গেল। গটগট পায়ে হেঁটে এলো ফাদার। শীতল নিস্নিগ্ধ চাহনি। প্রায় 3 বছর পর দেখা। যে যার যার মিশনে ব্যস্ত ছিল। এতগুলো দিন ইচ্ছে করে ছেলেটাকে নিজের ঝামেলায় জড়াতে চায়নি, কিন্তু এখন সে নিরুপায় হয়ে বাধ্য হলো সাহায্য নিতে। আসসালামু আলাইকুম ফাদার। মাথা ঝুঁকে দাঁড়িয়ে গেল চেয়ার থেকে। ওয়ালাইকুম আসসালাম মাই প্রিন্স, কেমন আছো বেটা? फादर अल्हम्दुलिल्लाह, अपनी दुआ से मैं खैरियत हूँ। मुझे माफ़ कर दे इस बार के लिए। मैंने छोटे अम्मी जान की ठीक से हिफाजत नहीं कर पाई। তার কাছে এসে জড়িয়ে ধরলো শাহনেওয়াজকে। পিঠে হালকা চাপ দিয়ে বলল, बेटा मैंने तो आपसे थैंक यू बोलना था। अगर आप नहीं होती, ठीक समय पर नहीं पहुंचती, तो मैं आपकी छोटी अम्मी को खो देती शायद। ऐसे ना कहे फादर, आपकी और छोटे अम्मी जान के लिए मेरी जान भी कुर्बान है। मेरा शेर बेटा, कभी शेर तो कभी कोबरा। हर सूरत में आप मेरी अजीज हैं बेटा। असली बात पे आता हूँ, ओके? जी फादर। सुना है ना, मैं इनका आ गया। फार्मूला हासिल करने के लिए वो सब कुछ करने के लिए तैयार है। फादर आपको उर्दू बोलने में तकलीफ हो रहा है, आप बांग्ला में बात कीजिए, मैं समझ जाऊंगा। শাহনেওয়াজ বেটা, আপনারও বাংলা বলা উচিত, কারণ এই দেশে কিন্তু উর্দু বললে ঝামেলায় পড়তে হবে। ফাদার আমি একটু একটু করে চেষ্টা করছি। গত 3 বছর পাকিস্তানে উর্দু বলায় বাংলাতে একটু প্রবলেম হচ্ছে। क्या आप ভুল গই? না ফাদার। ওকে প্রিন্স, তাহলে বাংলায় বলবেন। এখন উঠি, ভালো থাকবেন, নিজের কাজ করে যান, ফর্মুলা সামলে রাখবেন। আমরা সময় মতো ফর্মুলা ডিস্ট্রয় করব। ফাদারের হেল্প লাগলে জানাবেন। শাহনেওয়াজ এগিয়ে এসে ফাদারকে জড়িয়ে ধরল। ছোটবেলা থেকে ফাদারই তার সব। ছোট বয়সে পাকিস্তানে প্রথম দেখা হয় ফাদারের সাথে। বাবা মা না থাকতে ফাদার কখনো বাবা মায়ের অভাব বুঝতে দেয়নি। পড়াশোনা করিয়েছে বড় বিশ্ববিদ্যালয় থেকে। পড়াশোনার পাশাপাশি ফাদারের সবকটা কেস নিজে হ্যান্ডেল করেছে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ প্রফেশন বেছে নিয়েছে, প্রতিরক্ষা বাহিনীর প্রফেশন। কাজ করেছে ইন্ডিয়ান প্রতিরক্ষা বাহিনীতে, পাকিস্তানি সংস্থায়। নাগরিকত্বের সনদে প্রায় 7টি দেশে তার পরিচয় পাওয়া যায়। আপাতত ফাদারের কাছে থেকে যাবে স্থায়ীভাবে। তাই আগের সব প্রফেশন ছেড়ে জয়েন হয়েছে বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর গুরুত্বপূর্ণ একটি গোয়েন্দা সংস্থায়। ফাদার ভালোবেসে কিং কোবরা ডাকে। পাগলামির সব ধরন তার মধ্যে প্রকাশ পেলেও ফাদারের কাছে আসলে সে নিজেকে গুটিয়ে নেয়। ফাদারের সবচেয়ে বিশ্বস্ত এজেন্ট চুলের গোড়ায় আঙ্গুলের স্পর্শ পেয়ে শান্তিবোধ করছে নবনী। চোখ তুলে তাকিয়ে দেখে ব্যক্তিগত মানুষটা সযতনে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ঘুম ভেঙে যাওয়া নবনী কপালে তপ্ত পরশ পেয়ে মিষ্টি হাসি দিল। বেগম, আমি আপনাকে ঠিকভাবে হেফাজত করতে পারছি না, দুঃখিত আমি। এরপর থেকে আমি আপনাদের নিজ দায়িত্বে ভার্সিটি নিয়ে যাব, নিয়ে আসব। নবনী মৃদু হাসল, চোখ দিয়ে বোঝালো ঠিক আছে। সীমান্ত নবনীর উদরে হাত রেখে বলল, আপনার সব দায়িত্ব রাখবো জান বাচ্চা। ইনশাআল্লাহ সুস্থভাবে দুনিয়াতে এসে পাপার রুহকে শান্তি দিন। হাত মোচড়াতে মোচড়াতে চামড়া উঠিয়ে ফেলার অবস্থা লিয়ানার। কথা বলার জন্য কিছু খুঁজে পাচ্ছে না। সেদিনের পর আজ দ্বিতীয়বার দেখা মিসকাতের সাথে। বাসা থেকে জোর করে পাঠিয়েছে। কফির কাপটা এগিয়ে দিল মিসকাত। গলা ছেড়ে এবার নিজেই শুরু করলো। হাতটাকে একটু স্বস্তি দিন, আমার সাথে আপনি নিরাপদ ইনশাআল্লাহ। আপনার বাবা চাচা ফোন দিয়ে সতর্ক করে দিয়েছেন আমাকে। ভয় পাবেন না, মারপিট না পারলেও চড় থাপ্পড় মারতে পারবো গুন্ডাদের। ছোটকালে টিভিতে দেখেছিলাম ডিসুম ডিসুম মারতে।
হরহর করে এতগুলো কথা শুনে ঘাবড়ে গেল লিয়ানা। তাকিয়ে আছে সামনে বসা মানবের পানে। মাথা তুলে মুচকি হাসলো মিসকাত। বেশি কথা বলে ফেললাম। লিয়ানার কিছুটা জড়তা কেটেছে, হেসে দুপাশে মাথা ঝাঁকালো। মিসকাত একটু নড়েচড়ে বসলো। কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে বলে মনে হচ্ছে। মিস লিয়ানা, কিছু কথা ছিল, মনোযোগ দিয়ে শুনবেন। আমার মাসে স্যালারি মাত্র 35,000 টাকা। পরিবারের কথায় না এসে আমি চাই আপনি আমার সম্পর্কে পুরোপুরি জেনে আমার জীবনে আসুন। আপনি কি পারবেন আমার সাথে এই জীবন পাড়ি দিতে? ভেবে বলবেন। লিয়ানা কিছুটা সময় নিল। চোখের সামনে ভেসে উঠল পরিবারের সব চিত্র। ক্ষণকাল পর প্রতি উত্তর দিল। দুবেলা ভাত, বছরের 2টো দিন সারপ্রাইজ, রাতের বেলা কখনো টঙের দোকানে 2 কাপ চা অথবা ফুচকা এবং চটপটি, আর মাঝে সাঝে আপনার 2 চাকার স্থলযানে চড়িয়ে আশপাশটা ঘুরিয়ে আনলেই হবে। পারবেন না? মিসকাত মিষ্টি হাসি দিল। নিজের এক হাত বুকে দিয়ে মুখে হাসি রেখে উচ্চারণ করলো। আলহামদুলিল্লাহ, আমি রাজি, কবুল। আমারটা না হয় জমা থাক বিয়ের দিনের জন্য। পাওয়া না পাওয়ার ভিড়ে হারিয়েছে যতটা পেয়েছে তার চেয়ে বেশি। জীবন নিয়ে এখন আর কোনো অভিযোগ নেই। প্রতিদিন মোনাজাতে স্ত্রী, সন্তান এবং পরিবারের প্রতিটি মানুষের সুস্থতা থাকে সব কিছুর ঊর্ধ্বে। আছরের নামাজ আদায় করে মসজিদ থেকে নিজের কামরায় এসেছে। নবনী 1 কাপ কফি সমেত কামরায় প্রবেশ করতেই দেখল সীমান্ত এখনো জায়নামাজ হাতে নিয়ে অন্যমনস্ক হয়ে কোনো ধ্যানে মগ্ন। আপনার কফি। এক পেশে হাসি দিল ঠিকই, কিন্তু চেহারা বড্ড মলিন। কিছু কি ঘটেছে? নবনী পাশ ঘেঁষে বসলো। মন খারাপ? চোখ তুলে তাকায় প্রেয়সীর দিকে। 6 মাসে পড়েছে, চেহারার সতেজতা ফুটে উঠেছে। এই মরুভূমির মতো খড়খড়া জীবনে এক টুকরো সুখ এই মুখটা। আগে তো কখনো এত ভয় পায়নি। এখন জীবন নিয়ে ভয় হয়, বড্ড ভয় হয়। কাছে টেনে নিল সহধর্মিনীকে। আমি যদি না থাকি আপনি কি একা হয়ে পড়বেন? কোনোভাবে এক মুহূর্তের সময় অপচয় না করে ক্ষিপ্র বেগে প্রশ্ন আসলো। কোথায় যাবেন? এই অসুস্থ শরীরটাকে তো বিশ্রাম দেওয়া জরুরি। আবার এই খিচুড়ি পাকাচ্ছেন সুস্থ মাথায়? সীমান্ত জটিল চিন্তা ভাবনার মাঝেও এলোমেলো হেসে দিল। কিছুক্ষণ আগেও যেই মেয়ে স্বামীর মন খারাপ ভেবে উদাসীন হচ্ছিল, মুহূর্তে নিজের রূপ পাল্টে বিদ্রোহিণী হয়ে উঠল। কত রূপ এদের! হাসি দেখে চলে উঠল। আমি হাসির কিছু বলিনি। এই যে আপনি কি আবার নতুন করে কোনো ঝামেলায় জড়িয়েছেন? হ্যাঁ, এবার কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না। সম্পূর্ণভাবে এড়িয়ে সামনে থেকে সরে রুমের দরজা দিয়ে বেরিয়ে গেল। পেছনে রেখে গেল উত্তরের জন্যে পিপাসার্ত তরুণীকে। অদ্ভুত সব কাজে কেন এই মানবটার এত আকর্ষণ থাকে, এই উত্তর হয়তো এই জীবন সন্ধান করলেও নবনীর ছোট্ট মাথায় ঢুকবে না। মিনিট 5 মাথায় ট্রে ভর্তি ফল এবং পায়েস নিয়ে ঢুকলো সীমান্ত। আশপাশটা তাকিয়ে অপরিচিত দালানটার পাশে দাঁড়ালো লিয়ানা। গেটের কাছে যেতেই কেয়ারটেকার এগিয়ে এসে জিজ্ঞেস করলো কাকে চাই। মিসকাতের পরিচয় দিতেই চিনতে পারলো কেয়ারটেকার, কিন্তু উপরে ওঠার পারমিশন নেই বলে যেতে দিল না। ভেবেছিল মিসকাতকে সারপ্রাইজ দিবে, কিন্তু উপায় না দেখে ফোন দিল। উপর থেকে হন্তদন্ত করে নেমে এলো মিসকাত। শরীরের সাথে সাদা শার্টটা লেপ্টে আছে, ঘেমে নিয়ে একাকার। কখন এসেছো? 1 মাসে মোটামুটি সম্পর্কটা অনেকটা এগিয়েছে। আপনি থেকে মিসকাত তুমিতে এসেছে। লিয়ানা কিছুটা লজ্জা পেয়ে অপ্রস্তুত হাসি দিল। বেশিক্ষণ হয়নি। কেয়ারটেকার চাচা এগিয়ে এসে বলে, স্যার, মামুনি মিথ্যা কথা বলতেছে। উনি অনেকক্ষণ দাঁড়ায় আছে, আপনাকে তো ফোনে পাইতাছিলাম না। মিসকাত নবনীর দিকে তাকিয়ে বলে উঠল, এক্সট্রিমলি সরি লিয়া, আমি একটা মিটিংয়ে ছিলাম, ফোন সাইলেন্ট ছিল। মিটিং শেষে ফোন হাতে নিতেই কল লিস্ট দেখে ছুটে এসেছি। হাঁপাতে হাঁপাতে ক্লান্ত। একটু থেমে আবারও বলল, চলো আমরা কোথাও বসি। আপনি তো ঘেমে গিয়েছেন, এসি নেই আপনাদের? চলো বসি।
লিয়ানা বুঝতে পারলো কথাটা এড়িয়ে গেছে মিসকাত। অফিসের বিপরীত পাশেই একটা রেস্টুরেন্ট। লিয়ানার হাত ধরে রাস্তা পার করলো মিসকাত। রেস্টুরেন্টে বসেই খাবার অর্ডার দিতেই ওয়েটার ডাকলো। লিয়ানা মেনু দেখেই 1 প্লেট অর্ডার দিল। মিসকাত চোখের চশমাটা ঠেলে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, 1 প্লেট কেন? আমরা তো 2 জন। লিয়ানা ব্যাগ থেকে একটা টিফিন বক্স বের করে এগিয়ে দিল মিসকাতের দিকে। ওয়েটারকে ইশারা দিয়ে চলে যেতে বলল। মিসকাত বক্সের দিকে তাকিয়ে আছে। আমার জন্য দিয়েছি, আপনি এটা খুলে খেয়ে নিন, আমি নিজ হাতে করে নিয়ে এসেছি। মিসকাত চমকে লিয়ানার চোখের দিকে তাকালো। লজ্জা পেয়ে মাথা নুইয়ে ফেললো মেয়েটা। মিসকাত ঈষৎ হেসে বক্স খুলতেই বাতাসে বিরিয়ানি ঘ্রাণ জেগে উঠল। শার্টের হাতা গুটিয়ে হাত ধুয়ে এসে টেবিলে বসলো। ওয়েটার এক্সট্রা প্লেট এনে দিলে বেড়ে দুজনেই খাওয়া শুরু করলো। লিয়ানা অপেক্ষায় আছে কখন মিসকাত কিছু বলবে। মিসকাত চুপচাপ খেয়ে নিল, মুখে টু শব্দও করলো না। লিয়ানা বিরক্ত হয়ে বলল, চেয়েছিলাম আপনার অফিসে বসতে, আরাম করে খেতে পারতেন। অফিসে লিফটের কাজ চলছে, 11 তলায় শাড়ি পরে উঠতে গেলে ম্যাডামের অসুস্থ মুখটা দেখতে হতো। এত কষ্ট করে নিচ থেকে এত দূর এসেছে, ম্যাডামকে অসুস্থ বানিয়ে দিতে চাইনি। লিফটের কাজ চললে আপনি কিভাবে? থাক এসব কথা, উঠুন। আমাকে নিয়ে ভাবতে হবে না। খাবারের প্রশংসা বা দুর্নাম করা আমার স্বভাব বিরুদ্ধ। এরপরও বলছি, আমি অনেক দিন পর তৃপ্তি নিয়ে খেয়েছি, আলহামদুলিল্লাহ। ও হ্যাঁ, আরেকটা কথা, আমার জন্য রান্না করে হাত পড়ার প্রয়োজন নেই। বাসায় গিয়ে ভালো করে ব্যান্ডেজ লাগিয়ে নিবে। লিয়ানার ঠোঁটে লাজুক হাসি। লোকটা খেয়াল করেছে লিয়ানার হাত পুড়েছে। তবে লিয়ানা আজ খুশি, এভাবে কেউ প্রশংসা করেনি। সেই ভোরে উঠে তোড়জোড় করে নিজে নিজে সব রেঁধেছে। বিল মিটিয়ে দুজনেই বেরিয়ে পড়ে। একটু এগিয়ে আসতেই মিসকাত জানায়, লিয়া, একটা প্রজেক্টের ভিজিটে যেতে হবে। কিছু মনে না করলে তোমাকে বাসায় পৌঁছে দিতে চাচ্ছি। লিয়া মাথা নাড়ায়। অফিসের সামনে এসে দাঁড়ায় মিসকাত। গ্যারেজ থেকে বাইক নিয়ে আসতে ভেতরে যায়। বাইক সামনে নিয়ে আসতেই তাকিয়ে দেখে লিয়ানা একজন দিশাহীনকে রাস্তা পার করে দিচ্ছে। মৃদু হেসে হেলমেটটা সেট করছিল। ঠিক তখনই দেখলো একটা পিকআপ খুব তেড়ে আসছে লিয়ানার দিকে। হেলমেট ফেলে সেদিকে ক্ষিপ্ত চিতার মতো সুউচ্চ গতিতে ছুট লাগায়। আশপাশটাও দেখেনি। চোখের সামনে সবকিছু ঝাপসা মনে হচ্ছে মিসকাতের। দেরি হয়ে গিয়েছে। রাস্তার আইল্যান্ডে বাড়ি খেয়ে কিশোরীর নিথর দেহ, লাল বর্ণের তরলে রঞ্জিত রাজপথ। ওয়েল ডান জ্যাক। মেনকা ডলারের বান্ডেলটা ছুঁড়ে মারল জ্যাকের দিকে। চোখের সামনে ছটফট করতে দেখেছে সীমান্ত কায়সারের আদরের ভাইজিকে। এবার টার্গেট সীমান্তের বউ। সীমান্তকে একেবারে দুর্বল করে দিতে পারলেই ফর্মুলা আদায় হবে। চ্যাং কিছুটা বিরক্ত। तुम्हारा प्लान क्या है मेनका? उस लड़की को मारने में तुम्हारा क्या फ़ायदा? बदले में तुम उसकी किडनैप कर लेती थी। लाठी भी ठीक रहती, सांप भी मरती। मैं भी बहुत दिन से भूखा हूँ। हामाखोर, तू पहल से ही गाधे थे, अब उल्लू बन गई। बेवकूफ काही का, चुप रहो। अब वह सीमांतो कैसर को न्यूज़ देना पड़ेगा। मैंने किया इस काम। अगर वो फॉर्मूला नहीं देगी तो एक एक करके उसकी हर अपना लोगों को उसकी आंखों के सामने मर दूंगी। ग्रेट, क्या बात। लेकिन मेरी बारों में कुछ सोचो ज़रा। कुछ पार्टी शार्टी को इंतज़ाम करो। उसकी बीवी को मैंने टीवी पे देखा, क्या चीज़ है। মেনকা বিড়বিড় করে বকে বের হয়ে গেল। কিছুটা বিরক্ত এই হুয়াং চ্যাংকে সাথে আনা উচিত হয়নি। সব কিছুতেই মেয়েলি বনা। তবে লিয়ানাকে কিডন্যাপ করার চেয়ে চোখের সামনে ছটফট করাটা বেশি আরাম দিয়েছে হিংস্র চোখ দুটোকে। লাল বর্ণ যেমন ভালোবাসা প্রকাশ করে, তেমনি ভয়ঙ্কর বিপদের পূর্বাভাস। শার্টের গায়ে এখনো লেগে আছে রক্ত। অন্য কোনো দিকে ধ্যান না দিয়ে সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে
মিসকাত। হাসপাতালের করিডোরটাও আজ হাহাকার করছে। নার্স, ডাক্তার সকলের ছুটোছুটি। ব্রেইন ইনজিওর্ড লিয়ানার। যে কোনো খবরের জন্য প্রস্তুত থাকতে বলেছে কায়সার পরিবারকে। নার্স ছুটে এসে জিজ্ঞেস করলো, আপনাদের কারো ব্লাড গ্রুপ ও নেগেটিভ আছে? এই বাড়িতে দুটো মানুষের ব্লাড গ্রুপ নেগেটিভ, লিয়ানা এবং নবনীর, তাও ভিন্ন। মিসকাত দাঁড়িয়ে বলে উঠল, চলুন, আমারও নেগেটিভ। পরিবারের সকলে মিসকাতের দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো। সাফাত কায়সার এগিয়ে এসে বলল, আমি কৃতজ্ঞ থাকবো বাবা। মিসকাত সীমান্তের দিকে তাকাতেই খেয়াল করলো চোয়াল শক্ত হয়ে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় মিসকাতকে উদ্দেশ্য করে বলল, এমনটা না হলেও পারত, খেয়াল রাখবে কথা দিয়েছিল। মিসকাত মাথা নিচু করে হেঁটে গেল। হয়তো তারই দোষ, খুব তো রেস্টুরেন্টে বলেছিল রক্ষা করবে, কিন্তু কি হয়ে গেল? নবনী বাড়িতে একা আছে রাজিয়ার সাথে। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। কিছুতেই মেনে নিতে পারছে না লিয়ানার সাথে হয়ে যাওয়া দুর্ঘটনা। সকালেও মেয়েটা এত এক্সাইটেড ছিল, নিজ হাতে সব রান্না করেছে, কত খুশি ছিল মেয়েটা। সীমান্তকে ফোন দিয়ে কিছুক্ষণ পর পর জেনে নিচ্ছে হাসপাতালের অবস্থা। কলিং বেল বেজে উঠল। বিছানা থেকে উঠে ড্রয়িং রুমে যেতেই দেখলো রাজিয়া দরজা খুলছে। অকস্মাৎ আক্রমণ। কতগুলো মুখোশ পরা লোক ড্রয়িং রুমে ঢুকে গেল। অতর্কিত আক্রমণে ঘাবড়ে গিয়েছে রাজিয়া এবং নবনী। নবনীর দিকে তেড়ে আসতেই রাজিয়া বাধা দেয়। ধাক্কা দিয়ে মেয়েটাকে সরিয়ে নবনীর চুলের মুষ্টি ধরে টান দেয়। শরীর ভারী হওয়াতে নবনী নিজেও আতঙ্কিত হয়ে পড়ে। তাদের মধ্যে একজন চেঁচিয়ে ওঠে, একটাকে মারছি, এটাকে তুইলা নিয়ে চল। এই বাড়ির মাইয়াগুলো সব টসটসা মাল। মুখে বিশ্রী কিছু শব্দ শুনে কষিয়ে চর বসায় নবনী। পেছন দিকের থেকে রাজিয়া একটা ফুলদানি আবার ছুঁড়ে মারে। তখনই আরেকজন এসে রাজিয়ার কোমরে সজোরে লাথি মারে। হোমড়ি খেয়ে পড়ে সেন্টার টেবিলটার সামনে। নবনীর চর খেয়ে ওই মুখোশধারী আরও দুটো চর লাগিয়ে দেয় কষে। ঠোঁটের পাশটা কেটে লাল লহু বেরিয়ে যাচ্ছে। অনেক কষ্টেও রাজিয়া নবনীর তুলে দেওয়া আটকাতে পারল না। মুখে রুমাল চেপে নবনীকে তুলে নিয়ে গেল। লিয়ানাকে অবজারভেশনে রাখা হয়েছে। ব্রেন, ডান হাত এবং তলপেটে প্রচণ্ড আঘাত লেগেছে। পুরোপুরি সুস্থ হলেও হয়তো মাতৃত্ব হারাতে পারে লিয়ানা। প্রচণ্ডভাবে আঘাত লেগেছে পেটে। বাড়ির লোকজন কিছুটা আশ্বস্ত হলো যে মেয়েটা বেঁচে আছে অন্তত, বাকি সব পরে। তখনই ফোন পেয়ে সীমান্ত দিক বিদিক না ভেবে ছুটে গেল হাসপাতালের সিঁড়ির দিকে। ভুলেই গিয়েছে লিফট আছে, কাউকে কোনো প্রশ্ন করারই সুযোগ দিল না। সাফাতের ফোনেও কল আসলো। মেহবুব কায়সার এগিয়ে আসতেই সাফাত বলে উঠল, বাবা, নবনীকে কারা যেন তুলে নিয়ে গিয়েছে। হাসপাতালের সকলে বিস্মিত, ভাষা হারিয়ে নির্বাক। পরিবারের উপর দিয়ে এতটা খারাপ কেন যাচ্ছে? প্রথমে লিয়ানা, এখন নবনী। এগুলো ইচ্ছেকৃত নাকি কাকতালীয়? সীমান্ত বাড়ির সামনে অনেকটা ছুটে এসেছে সর্বোচ্চ স্পিডে গাড়ি চালিয়ে। এসে দেখে বাড়িতে পুলিশ। চারিদিকে কাচের গুঁড়ো ছড়িয়ে ছিটিয়ে আছে। রাজিয়া কাঁদছে, হাতে মুখে ব্যান্ডেজ। সীমান্ত কাছে যেতেই কান্নার আওয়াজ আরও বেড়ে গেল। চাচা যান, আমি ছোট চাষিরে বাঁচাইতে পারলাম না। ওরা আমারে মাইরা চাষিরে তৈলা নিয়ে গেছে, ওরা চাষিরেও মারছে। সীমান্ত হাত দিয়ে থামিয়ে দিল রাজিয়াকে। চোখ খিচে দাঁড়িয়ে আছে। এমনটা না হলেও পারত। তাহলে কি পাপের প্রায়শ্চিত্ত এভাবেই হবে তার? পরিবারের মানুষগুলো কি এভাবে কষ্ট পাবে? নবনীকে কি ওরা আর বাঁচতে দিবে না? কি হবে তার অনাগত সন্তানের? পৃথিবীর মুখ কি দেখতে পাবে সেই ছোট্ট নিষ্পাপ প্রাণ? কি করে থাকবে এই মানুষগুলোকে ছাড়া? লিয়ানাটাও যে হাসপাতালে জীবন মরণের মাঝে। আচ্ছা, দুইটাই চাল নয় তো ওদের? ফাদার, আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না। ওরা তো ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। আপ চুপ কিউ হ্যাঁ? এভাবে চুপ থাকলে তো সব শেষ হয়ে যাবে। ফর্মুলা দিয়ে দিই ফাদার। এতটা স্বার্থপর হবেন আপনি শাহনেওয়াজ বেটা? ফর্মুলা পেয়ে যে ওরা নারী দেহগুলোকে কেটে কুটে নতুন জঘন্য নরকতুল্য ইতিহাস তৈরি করবে? জাতিকে মাফ করবে? মেয়ে সন্তান তো জান্নাত।
মানুষগুলো যে ক্ষতি করবে ওরা, একজন হাসপাতালে অন্যজন ওদের বন্দি, কি করবেন এবার? শাহনেওয়াজ বেটা, আমার হাত পা বাঁধা, যা করার করতে পারেন। আই ওয়ান্ট দেম সেফ অ্যান্ড ফিট। আই কান্ট টেক এনি মোর প্রেশার। শাহনেওয়াজ ফাদারকে দেখছে, এত কিছু হয়েছে, কখনো ভেঙে পড়তে দেখেনি মানুষটাকে, অথচ আজ যেন একদম নিশ্চুপ। এটা কি ঝড়ের পূর্বাভাস নাকি সর্বশান্ত হওয়ার পূর্ব লক্ষণ? হ্যালো চিফ, শাহনেওয়াজ স্পিকিং। ইয়েস, আই নো। কি করতে চাচ্ছ বলো? ওয়ান্ট ওয়ার। ফাদার পারমিশন দিয়েছে, এখন আপনারটার জন্য অপেক্ষা। ফোনের ওপাশ থেকে নীরবতা। ওই পাশে থাকা মানুষটা কখনো চায়নি এমন একটা সময় আসুক তাদের জীবনে, কারণ শাহনেওয়াজ বাংলাদেশ অবস্থান করছে, এটা যদি রাইফাল টিম জানতে পারে তাহলে ধ্বংসাত্মক ঘটনা ঘটে যাবে। শুধু যে শত্রু মেনকা তা নয়, ওপর থেকেও প্রেশার ছিল কিং কোবরা যেন বাংলাদেশে এন্ট্রি করতে না পারে, কারণ বাংলাদেশের প্রায় টপ মোস্ট 5 জন স্পেশাল হ্যাকার ওর আন্ডারে কাজ করে। অনেকগুলো কেস ফাইল ওরা হ্যাক করে নিয়েছে। পলিটিশিয়ানদের অনেকের তথ্য ফাঁস হবে, সেই সাথে ওপরস্থ অনেক অফিসারদের গোমট খুলে যাবে। রাতের আধারে কয়টা মেরে গুম হয়, কয়জন মেয়ে তাদের আমোদে রাখে, কে কত হাজার কোটি বিদেশি ব্যাংকে রেখেছে, সব তথ্য পেয়ে যাবে। কিং কোবরাকে কেউ কখনো দেখেনি। সরকার নিজ হাতে পয়গান পাঠিয়েছে কিং কোবরার ইনভাইটেশন দিয়ে, কারণ দুর্নীতি অরাজকতা বেড়েই চলেছে। এসব আবর্জনা পরিষ্কার করতে হবে। শাহনেওয়াজ যে কতটা খ্যাপা হয়ে এখন অবস্থান করছে তা আজকের ঘটনা থেকেও বুঝতে পেরেছে। তবে ফাদার স্বয়ং যুদ্ধে নামতে চাইছে না, এটাই অনেক। বর্ডার, এয়ারপোর্টে, স্থলপথ, জলপথ প্রতিটি স্থানে চেকপোস্ট বসিয়েছে যেন কিং কোবরা দেশে না প্রবেশ করতে পারে। কোবরা নিজেকে গুটিয়ে নেয়। লাজুক স্বভাবের এই সাপ মানুষের আড়ালে থাকে, কিন্তু সময় মতো ফোঁস করে দংশন করতেও ভাবে না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধান গোয়েন্দা সংস্থা NSI এর অফিসার হিসেবে ঝুঁকিপূর্ণ কাজের অভিজ্ঞতা রয়েছে কিং কোবরার। কোবরা কোড দিয়েছে ইন্ডিয়ান এজেন্সি। মিশনে দেশের বাইরে ছিল গত 3 বছর, আবার ফিরেছে ফাদারের ডাকে, জয়েন করেছে পুরনো কর্মস্থলে। এখন সময় এসেছে কোবরাকে ছেড়ে দেওয়ার। কিছু প্রাণীর অযাচিত বেড়ে ওঠাকে দমন করতে কোবরাকে এবার মাঠে নামতে হবে। পারমিশন গ্রান্টেড। কট করে ফোনটা কেটে গেল। মাকড়সার জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে সব কয়টা পাতি সাপ। কিং কোবরার দংশনের কথা ভুলে গিয়েছে এরা। আপন গোত্রীয় কাউকে ছাড়ে না এই কোবরা। মনুষ্য যেমন মনুষ্যত্ব ভুলে নিজ গোত্রীয় কাউকে বিনাশ করে, ঠিক তেমনি কোবরাও সময় মতো ফনা তুলে ফস করে বিষ দাঁতের ছোবল মারে। तुम लोग कहाँ थी जब किसी और ने उस नवनीता को उठाकर ले गया? कुछ काम का नहीं। कौन हो ये आदमी? उस लड़की को मैंने उठाने का हमको किया, लेकिन किसी और ने कैसे उठा लिया? মেনকা রেগে সব জিনিসপত্র ভাঙচুর শুরু করে দিয়েছে। সব প্ল্যান ভেস্তে গেল। চ্যাংকে প্রশ্ন ছুড়ল, क्या किसी और को भी फॉर्मूला सही था चैंग? मैं भी सोच रही हूँ कौन हो सकते। মেনকা নবনীকে ওঠানোর জন্য যে লোক পাঠিয়েছিল তার আগেই অন্য কেউ নবনীকে উঠিয়ে নিয়ে এসেছে। কায়সার পরিবারের নতুন কোনো শত্রু জাগলো, এটাই এখন টপ নিউজ। লিয়ানাকে মারার চেষ্টা করেও মরেনি মেয়েটা। নবনীকেও তুলে আনতে পারল না। কাজগুলোতে পানি ঢালছে কে ভাবতেই রাগে গা জ্বলছে। নিশ্চয়ই কেউ আড়াল থেকে সব প্ল্যান ভেস্তে দিচ্ছে। কয়েকবার রিং হওয়ার পর গ্রুপ কল কেটে দিয়েছে। এত বছর পর গ্রুপে কল এসেছে ভেবেই উত্তেজনায় শরীর কাঁপছে। আবার কল দেওয়া ঠিক হবে কি হবে না এই দ্বন্দ্বের মধ্যে থাকতেই পুনরায় বেজে উঠল সেল ফোনটা। এই গ্রুপ রেস্ট্রিক্টেড করে দিয়েছিল অ্যাডমিন কয়েক বছর আগে, আজ আবার অ্যাড করেই কল। আর দেরি না করেই চট করে রিসিভ করলো সবুজ কল লোগো প্রেস করতেই 6 জনের আইডি ভেসে উঠল। একসাথে সমস্বরে সম্ভাষণ। ওয়ালাইকুম আসসালাম, শাহনেওয়াজ স্পিকিং। হাউ আর ইউ অল? ये चिप পারমিশন চলে এসেছে,
অ্যাকশনের জন্য প্রস্তুত থাকতে হবে সবাইকে। সকলের ঠিকানায় যার যার কাজের স্কেচিউল, কাজের ধরন এবং কার আন্ডারে কতজন ফিল্ড অফিসার থাকবে তাদের ফুল ডিটেইলস পাঠিয়ে দেওয়া হয়েছে। পোস্ট অফিসে অলরেডি সকলের জন্য বরাদ্দ নামে চিঠিটা পৌঁছে গিয়েছে। অবশ্যই পোস্ট অফিস যাওয়ার প্রয়োজন নেই, পোস্টম্যান থেকে যে যেখানেই আছেন সেখান থেকে কালেক্ট করে নেবেন। ইটস মাই অর্ডার। গমগমে আওয়াজটা শুনে কেঁপে উঠেছে ফোনের অপর প্রান্তের লোকগুলো। সাহস করে অন্য কথা জিজ্ঞেস করতে না পারাটাও যেন যন্ত্রণা। মুহূর্তেই পুনরায় আসলো নির্দেশ। আই ওয়ান্ট টু মিট মাই টিম ইন দ্য আফটারনুন। সবাই মোমো ফিয়েস্তাতে বসবেন। সিভিল কোর্টে আসবেন। লোকেশন মোহাম্মদপুর, সলিমুল্লাহ রোড। কর্মস্থল থেকে কেউ ছুটি নেবেন না। রেগুলার ওয়ার্ক টাইম মেনটেন করাই মিশনে নামবেন। কিভাবে করবেন অবশ্যই তা শিখিয়ে দিতে হবে না? ওকে চিফ। লিয়ানার জ্ঞান ফিরেছে ঠিকই, কিন্তু কথা বলছে না কারোর সাথে। ডাক্তারেরও নির্দেশ কথা না বাড়ানোর। বাসার সবাই একে একে দেখা করেছে, দু চোখ দিয়ে পানি পড়ছে। এখন রুমে শুধু সীমান্ত লিয়ানার মাথায় হাত বলিয়ে দিচ্ছে। লিয়ানা চাচ্চুর মুখের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলে উঠল, মনিমা, আমার ভাই। মেয়েটা ভাই ভাই করে লাফিয়ে বেড়াতো। তার একটা ভাই বাবু লাগবে। সারাক্ষণ নবনীর সামনে, সীমান্তের সামনে নেচে নেচে বেড়াতো। ভাই আসলে সব দায়িত্ব তার। সে নিজের হাতে ভাইকে খাওয়াবে, গোসল করাবে, খেলবে। বোন কাজিন অনেক আছে, কিন্তু তার একটা জুনিয়র সীমান্ত ভার্সন লাগবে। শুনেছে নবনীর কিডন্যাপ হয়েছে। সীমান্তকে নীরব থাকতে দেখে পুনরায় প্রশ্ন করলো, মনিমাকে সুস্থ নিয়ে আসো, আমার ভাই লাগবে তো। আমি তো ভালো থাকতে পারবো না চাচু। সীমান্ত ভাস্তির কপালে আদর করে মাথায় হাত বুলিয়ে বলল, আম্মা রেস্ট নাও, ইনশাল্লাহ ভাই মণিমা দুজনেই সুস্থভাবে ফিরে আসবে তোমার কাছে, একদম চিন্তা করবে না। মিসকাতকে দরজার সামনে দেখে সীমান্ত উঠে গেল। ওদের মধ্যে কিছুক্ষণ স্পেস দেওয়া প্রয়োজন। পাশের টুলটা টেনে বসলো মিসকাত। লিয়ানার বাম হাতটা ধরলো। ভালো করে লক্ষ্য করলো শরীরে ব্যান্ডেজ মোড়ানো। কতটা আঘাত পেয়েছে মেয়েটা। চোখের সামনে আঘাত করলো, অথচ সে হতভাগা হতভম্বের মতো দাঁড়িয়েছিল। মিসকাতের হাতে চাপ পড়ায় লিয়ানার দিকে তাকালো। এমন লাগছে কেন আপনাকে? খাওয়া দাওয়া করেন না ঠিক মতো? চুপ, সব করি, কথা বলবে না। আমাকে দেখতে দাও তোমাকে। এই কয়দিন শ্বাস আটকে আসছিল, মনে হচ্ছিল কেউ আমার দম চেপে ধরে রেখেছে। প্রতি মুহূর্তে দুশ্চিন্তা, কখন কি অপ্রিয় শব্দ উচ্চারণ করে ডাক্তার, সেই চিন্তায় বিভোর ছিলাম। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, তোমাকে মহান আল্লাহ রব্বুল আলামিন আমার নিকট ফিরিয়ে দিয়েছেন। লিয়ানা মুগ্ধ হয়ে দেখছে প্রিয় মানুষটাকে। কখনো কারো প্রেমে পড়ে। বাসার পরিস্থিতি এমন ছিল যে প্রেমে পড়াই বারণ। ফুপির চলে যাওয়ার ঘটনা শুনেই বড় হয়েছে। মিসকাত জীবনে আসার আগ অব্দি জানত প্রেম করা মহাপাপ, অন্যায়। যেই পাপ করেছিল তার ফুপি। কিন্তু এই প্রেম করতে খারাপ লাগছে না। পরিবারের সম্মতিতে প্রেমের অনুভূতি অন্যরকম। আচমকা পেটে টান লেগেছে। পেটে হাত দিয়ে বলে, আমার পুরো শরীরে ব্যথা। কথা না বলে একটু ঘুমানোর চেষ্টা করো, মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। মিসকাতের খুব ইচ্ছে করছে মেয়েটাকে একটু যত্ন করে কপালে ছোট্ট একটা উষ্ণ পরশ দিতে, কিন্তু সেই অধিকার এখনো তার হয়নি। তাই নিজেকে বুঝিয়ে লিয়ানাকে ঘুম পাড়িয়ে বেরিয়ে এলো কেবিন থেকে। সীমান্তের দিকে এগিয়ে এসে বলল, থ্যাংক ইউ। সীমান্ত মাথা নেড়ে আশ্বাস দিল। বাসায় নিয়ে যাবেন ওকে? সীমান্ত ঠোঁটের কোণে হাসি রেখে বলে, আজ না, দুদিন পর আমি এখানে থাকবো। তুমি তোমার কাজে যেতে পারো, অফিস খোলা না? আমার মনে এখানেই থাকবে। আমাকে দেখেছো, ব্যর্থ স্বামী, ব্যর্থ পিতা। না পারলাম কোনো সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে, না পারছি স্ত্রীকে আগলে রাখতে। আমার শাস্তি কি বলতে পারো? পরিবারের মানুষগুলোকে বাসায় পাঠাতে ভয় হয়, আবার কখন নতুন বিপদ হাজির হয়। মেহবুব সাহেব, সাফাত সাহেব একেবারে ভেঙে পড়েছে। কিন্তু এই মানুষটা পুরো পরিবারকে সামলাচ্ছে। পাশে কেউ নেই। পুলিশ তল্লাশি চালাচ্ছে, খুঁজছে তার স্ত্রীকে। 24 ঘন্টা পেরিয়েছে, এখনো খুঁজে পেল না। আল্লাহ সহায় হন। বিকেল 5:50, মোমো ফিয়েস্তা ফুড কার্ট।
দুটো টেবিল মিলিয়ে বড় টেবিল বানিয়ে বসে আছেন 5 জন আগন্তুক। বাইক এসে থামলো। ফুড কার্ট থেকে একটু দূরে বসেছে সবাই। গ্রুপে 6 জনকে দেখছিল, কিন্তু আরেকজন কোথায়? হয়তো আসবে। তখনই এসে তাদের সাথে যোগ দিল বাইকার আগন্তুক। 5 জনই একসাথে দাঁড়িয়ে পড়ল। একজন জড়িয়ে ধরে বলে উঠল, कैसा आन हुआ बेटा? মুচকি হাসি দিয়ে বসে পড়ল সবাই। শাহনেওয়াজ পকেট থেকে একটা কাগজ বের করলো। দেখতে অনেকটা নকশার মতো। পেন্সিল হাতে নিয়ে কাগজের দিকে মনোযোগ দিয়ে বলে উঠল, রাশিক, পুরান ঢাকা তোর দায়িত্বে। বিউটি বোর্ডিংয়ে উঠবে ওরা। লাঞ্চ করে সেখান থেকে সরাসরি পাতাল মার্কেটে পাঞ্জাবির দোকান আছে, নাম ভাই ভাই পাঞ্জাবি কালেকশন, সেখানে বসবে। বাকিটা বুঝে নিবি। ওকে চিফ। রাশিক কামাল চিফ ইনভেস্টিগেটিং অফিসার, সিআইডি ক্রাইম ডিপার্টমেন্ট হ্যান্ডেল করে। বেশিরভাগ সময়ে ভবঘুরে হয়ে ঘুরে বেড়ায়। পুলিশ এবং সিআইডি ডিপার্টমেন্টের সব খবরাখবর শাহনেওয়াজের কাছে চলে যায় রাশিকের মাধ্যমে। ইশরাক, মোহাম্মদপুর এরিয়া তোর, স্পেশালি বিহারি ক্যাম্প। নিউজ আছে বিহারি ক্যাম্পের আশপাশটাতে কিছু অচেনা মানুষের আনাগোনা বেড়েছে ইদানিং। তথ্য অনুযায়ী সেখান থেকে খুব বড় একটা র্যাকেট ধরা যেতে পারে। ব্যারিস্টার ইশরাক আজমাত বেশিরভাগ সময় বইয়ের মধ্যেই বোধ হয়ে থাকে। ইচ্ছে করে কেস হাতে নেয় না, কারণ সে আরাম প্রিয়। তবে কেস হাতে নিলে জিতে বাড়ি ফেরে। মোহিত, ট্রেনিংয়ে নেমে পড়। ইউজ উজি ফিটেড, আন্ডারস্ট্যান্ড? ইয়েস চিফ। উজি গান, ওপেন বোল্ট এবং ব্লোব্যাক পরিবারভুক্ত আগ্নেয়াস্ত্র পিস্তলের মতো হাতের মুঠোয় স্থাপন করে ব্যবহার করা হয়। মেজর উজিয়েল গান 1940 সালে এটি নকশা করেন। একসাথে প্রতি মিনিটে গুলির হার অনেক বেশি। সরকারের নিরাপত্তা ও জননিরাপত্তার কথা ভেবে স্পেশাল ফোর্স পুলিশ, এনএসআই, ডিসিএফআই, আনসার, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বর্ডার গার্ড অব বাংলাদেশের মহাপরিচালক এবং জেলা ম্যাজিস্ট্রেটদের কাছে দেওয়া হয়েছে। ক্যান আই ইউজ K-47? শাহনেওয়াজ মুচকি হেসে উত্তর দিল, ইফ নিডেড। মোহিত রাব্বানি বর্তমানে কাজ করছে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অফ সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্ট, কিং কোবরার হেড অফ হ্যাকার টিম, সেই সাথে ওয়েল ট্রেইন শুটার। আরও 2 জন বসে আছে টেবিলে, যাদের পরিচয় তারা নিজেই। হেড অফ দ্য টিম কিং কোবরা, ফাদারের নির্দেশ এবং কিং কোবরার পরামর্শ অনুযায়ী টিম লিড করে থাকে। আলোচনার মধ্যেই কল রিগিং। রিসিভ করতেই অপর পাশ থেকে বলে উঠল,